আসসালামু আলাইকুম, আমি মুনতাসির রহমান আবিদ। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পরিপাক ও শোষণ। তো আজকে আসলে ওই পরিপাক ও শোষণ চ্যাপ্টারের উপর আজকে চতুর্থ লেকচার। তো আজকে আমরা মেইনলি যে বিষয়টা দেখব, যে গত ক্লাসে আমরা সর্বশেষ যে বিষয়টা দেখেছিলাম সেটা হলো যকৃৎ। তো যকৃতের গঠন সম্পর্কে আমরা জেনেছি গত ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা মেইনলি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যকৃতের বাকি যে বিষয়গুলো বাকি ছিল সেগুলো দেখবো আজকে আমরা। তো প্রথমত যকৃতের দুই রকম ভূমিকা আছে, মানে দুই ধরনের দুই টাইপের কাজ করে যকৃৎ বা লিভার, দুই টাইপের কাজ করে। একটার নাম হলো যে এর কিছু কাজ আছে, সঞ্চয়ী ভূমিকা আছে কিছু, মানে কিছু পদার্থ সে সঞ্চয় করে। আবার এর কিছু বিপাকীয় ভূমিকা আছে, অর্থাৎ বিভিন্ন রকম বিক্রিয়া টিক্রিয়া সংগঠন হয় এই জায়গার মধ্যে। তো এই দুইটা বিষয় আমরা এখন আলোচনা করব। তাহলে প্রথমত আমরা এখন আজকে পড়ছি কি, আজকে আমাদের মানে পড়াশোনার বিষয়বস্তু হচ্ছে লিভার বা যকৃৎ। তাহলে যকৃৎ বললাম কি, এখানে দুই রকম কাজ আছে। একটা হলো এর কিছু সঞ্চয়ী ভূমিকা আছে, সঞ্চয়ী সঞ্চয়ী ভূমিকা, কিছু পদার্থ সে সঞ্চয় করতে পারে। আবার কিছু বিপাকীয় ভূমিকা আছে, বিপাকীয় ভূমিকা। তাহলে এই দুই টাইপের ভূমিকা আছে আমার লিভার বা যকৃতের। তাহলে সঞ্চয়ী ভূমিকা কি কি? এক নাম্বার হলো এই যকৃৎ চাইলে কি করতে পারে, গ্লাইকোজেন সঞ্চয় করে রাখতে পারে। গ্লাইকোজেন, গ্লাইকোজেন জিনিসটা কি? ধরো তোমার খাবারের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেল, বেশি বেশি পরিমাণে ধরো ভাত খাওয়া শুরু করে দিলা, ভাতের মধ্যে কি আছে, গ্লুকোজ আছে। তো অতিরিক্ত যে গ্লুকোজটা থাকে, মানে তোমার দেহের জন্য রিকোয়ারমেন্ট যেই গ্লুকোজটা আছে, এটার বাইরে যদি অতিরিক্ত তুমি গ্লুকোজ খাও, তাহলে সেই গ্লুকোজটা গ্লাইকোজেন আকারে যকৃতে সঞ্চিত হতে পারে। এটা হলো সঞ্চয়ী ভূমিকার মধ্যে একটা বিষয়। তাহলে গ্লাইকোজেন সঞ্চিত হয় কোথায়? যকৃতে। আচ্ছা, এটা ছাড়া দেখো আরেকটা বিষয় কি, এখানে রক্ত সঞ্চিত হতে পারে। কত কি পরিমাণ রক্ত যকৃতে জমা থাকতে পারে? 1500 ঘন সেন্টিমিটার, 1500 cm3। এছাড়াও যকৃৎ চাইলে বিভিন্ন রকম ভিটামিন সঞ্চয় করে রাখতে পারে। কি কি? একটা হলো KEDA, ক্যাডা, ক্যাডা অথবা এডেক বলে অনেকে। ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন এ, এবং আরও দুইটা ভিটামিন আছে, সেটা হলো ভিটামিন BC। এই তিনটা, মানে এই চারটা, এগুলো হলো ফ্যাট সলিউবল বা চর্বিতে দ্রবণীয়। আর এই বি আর সি যারা, এরা হলো ওয়াটার সলিউবল বা পানিতে দ্রবণীয়। তাহলে যকৃৎ চাইলে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন KEDA এবং ওয়াটার বা পানিতে দ্রবণীয় ভিটামিন বি এবং সি সঞ্চয় করে রাখতে পারে। আচ্ছা, এতটুকু দেখলাম। আচ্ছা, এর পরবর্তীতে আরও কিছু এইখান থেকে একটা বিষয় মনে রাখবা, যে ভিটামিন কে যেটা, এটা কি করে? এটা হলো তোমার রক্ত জমাটে সাহায্য করে। ঠিক আছে, রক্ত জমাট বাঁধায়। ভিটামিন কে কি করতে পারে? রক্ত জমাট বাঁধানোর কাজে হেল্প করতে পারে। আচ্ছা, এবার আরো একটা কাজ কি মনে রাখবা, যে যকৃতের নিচে কিন্তু আমরা জানি যকৃতে 4টা খণ্ড বা লোব ছিল। ঠিক আছে, যকৃতের কয়টা খণ্ড? 4টা। কি কি? ডান, বাম, কোয়াড্রেট, কর্ডেট। তো এই যে ডান যেই খণ্ডটা আছে, এর নিচে আমরা জানি একটা পিত্তথলি থাকে। একটু নর্মাল একটা চিত্র আঁকি, মানে একজ্যাক্ট না, এরকম আর কি। ধরো এটা যদি হয় এরকম যকৃৎ, এটার নিচেই ধরো এরকম তোমার একটা এরকম পিত্তথলি থাকে। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। তাহলে এই যে পিত্তথলি, এই পিত্তথলিতে কি করতে পারে? পিত্ত রস ধারণ করতে পারে। তাহলে যকৃৎ চাইলে কি করতে পারে? পিত্ত রসও ধারণ করতে পারে, মানে পিত্ত রস তৈরি করে। আসলে পিত্ত রস তৈরি করে যকৃৎ, পিত্ত রস তৈরি করে। এই যে এই যকৃৎটা পিত্ত রস তৈরি করে করে জমা রাখে কোথায়? এই যে পিত্তথলিতে। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে এই পিত্ত রস তৈরি করা, এটা তৈরি করে কোথায় সঞ্চয় করে? এই যে পিত্তথলিতে সঞ্চয় করে। তাহলে পিত্তরস তৈরি করে পিত্তথলিতে সঞ্চয় করে, পিত্তথলিতে সঞ্চয়, পিত্তথলি। পিত্তথলিকে ইংরেজিতে বলা হয় গল ব্ল্যাডার সঞ্চয়। তাহলে এইগুলো হলো আমার যকৃতের সঞ্চয় ভূমিকার মধ্যে আমরা এই বিষয়গুলো বললাম। আচ্ছা, এবার আসো আমরা যকৃতের কিছু বিপাকীয় ভূমিকা দেখব। তাহলে এখানে আমার কয়েকটা নাম জানতে হবে। কি কি? এখানে আছে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস এবং লাইপোজেনেসিস। আচ্ছা, 4টা শব্দ আমি বলছি এবং 4টার ব্যাখ্যা আমি করব। দেখো, প্রথমত আমি একটা নাম বললাম কি, গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস বিষয়টা কি? তোমার শরীরের মধ্যে শরীরের স্বাভাবিক কার্য পরিচালনার জন্য কিছু পরিমাণ গ্লুকোজ দরকার হয়। এখন যদি ধরো তুমি সেই গ্লুকোজটা পাবা কোথা থেকে? খাবার থেকে। যদি খাবারে অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ থাকে, মানে তোমার রিকোয়ারমেন্টের চেয়ে বেশি পরিমাণে যদি গ্লুকোজ মজুদ থাকে, তাহলে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে সে উদ্বৃত্ত বা অতিরিক্ত যে গ্লুকোজগুলো আছে সেগুলোকে লিভারে গ্লাইকোজেন আকারে সঞ্চয় করে দেয়। এটা আমরা কিছুক্ষণ আগেও বললাম। তাহলে এই যে গ্লাইকোজেনেসিসে মেনলি কি করা হয়, সেটা হলো গ্লুকোজকে
গ্লাইকোজেনে কনভার্ট করা হয়, ঠিক আছে। তাহলে গ্লুকোজটা কি হয়, গ্লুকোজটা গ্লাইকোজেনে কনভার্ট হয়, হয়ে কোথায় সঞ্চিত হয়, এটা হতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে, যেমন ধরো যকৃতে হতে পারে, আবার পেশিতে অনেক সময় গ্লাইকোজেন সঞ্চিত হয়। তো এটা এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট করলো, এক্ষেত্রে যেই জিনিসটা কাজ করে সেটার নাম হলো ইনসুলিন, ঠিক আছে। ইনসুলিন কাজ করে, ইনসুলিন আসলে এই গ্লুকোজকে ভেঙে গ্লাইকোজেনে কনভার্ট হতে হেল্প করে। আচ্ছা, এবার দেখো মেইনলি একটা জিনিস, কখন আসলে গ্লুকোজটা গ্লাইকোজেনে কনভার্ট হয়। নর্মালি আমাদের রক্তের মধ্যে প্রতি 100 মিলিলিটার রক্তের জন্য যেই আমার কি বলে গ্লুকোজের যে রিকোয়ারমেন্টটা সেটা হলো 90 মিলিগ্রাম। এখন যদি এর চেয়ে বেশি পরিমাণ মজুদ থাকে তাহলেই তো দরকার হবে যে আমার এত দরকার নাই আসলে গ্লুকোজের চেয়ে কম দরকার। তাহলে তখন এই ক্ষেত্রে এই অতিরিক্ত যে গ্লুকোজটা আছে সেটাকে গ্লাইকোজেনে কনভার্ট করার প্রয়োজনটা পড়ে। তাহলে মনে রাখবা এই বিষয়টা কি বললাম, যে 100 ঘন সেন্টিমিটার, ঠিক আছে, 100 ঘন সেন্টিমিটার রক্তে কি পরিমাণ গ্লুকোজের প্রয়োজন পড়ে, 90 মিলিগ্রাম। এবং এই অনুপাতটা সবসময়, এই রেশিওটা সবসময় দেহ চায় মেনটেন করার জন্য বা যকৃৎ চায় মেনটেন করার জন্য, সেই হিসাবেই সে কি করে রক্তের মধ্যে যখন দেখা যায় 90 মিলিগ্রামের চেয়ে বেশি পরিমাণ গ্লুকোজ আছে তখন ওই গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে সে যকৃতে এনে জমা করে। আচ্ছা, আশা করি এই বিষয়টা বুঝছো। আচ্ছা, এবার একটা বিষয় বলি, দেখো গ্লুকোজের মধ্যে এই যকৃতের মধ্যে, হ্যাঁ এই যকৃতের মধ্যে 100 গ্রাম গ্লাইকোজেন জমা হতে পারে, ঠিক আছে, 100 গ্রাম পর্যন্ত গ্লাইকোজেন জমা হতে পারে। আর আরেকটা বিষয় মনে রাখবা, পেশিতে, ঠিক আছে, পেশিতে, এই যে এটা হলো পেশিতে জমা হয় কত, 400 গ্রাম, 400 গ্রাম গ্লাইকোজেন, ঠিক আছে, 400 গ্রাম পেশিতে জমা থাকে, 400 গ্রাম গ্লাইকোজেন। আর যকৃতে কি পরিমাণ গ্লাইকোজেন জমা থাকে সেটা হলো তোমার 100 গ্রাম। তাহলে এর মধ্যে দিয়ে আমার গ্লাইকোজেনেসিস শেষ হলো। আচ্ছা, আরেকটা বিষয় বলি যে রক্তের মধ্যে গ্লুকোজের যে স্বাভাবিক পরিমাণ সেটা কত, এটা মনে রাখবা 7.8 মিলিমোল পার লিটারের চেয়ে কম। রক্তে স্বাভাবিক গ্লুকোজের পরিমাণ কত, 7.8 মিলিমোল পার লিটার থেকে কম থাকে। আচ্ছা, এতটুকু যদি আমি বুঝে থাকি তাহলে এতটুকু মোটামুটি আমার হলো গ্লাইকোজেনেসিস সম্পর্কে ধারণা। আর আরেকটা বিষয় এখান থেকে মনে রাখবা যে মানে এই যে মানে কি বলে যকৃৎ বা লিভারের মধ্যে একটা হ্যাপাটিক পোর্টাল শিরা আছে, একটু মনে রাখো যে হ্যাপাটিক পোর্টাল শিরা। এই হ্যাপাটিক পোর্টাল শিরার একটা বিশেষত্ব আছে কি, এটা চিনি বহন করে, ঠিক আছে। তাহলে চিনি বহন করে, চিনি বাহী, এই বিষয়টা একটু মনে রাখবা তাহলে চলবে। তাহলে এর মধ্যে দিয়ে আমার যে বিষয়টা শেষ হলো সেটা হলো গ্লাইকোজেনেসিস। এবার আসো আমরা পরবর্তী নেক্সট বিষয় যেটা দেখবো সেটা হলো গ্লাইকোজেনোলাইসিসে কি ঘটে। আচ্ছা, দেখো এই অংশটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে আবার নতুন করে বাকি বিষয়গুলো এখন আলোচনা করবো। গ্লাইকোজেনেসিস তো ক্লিয়ার হলো, এবার আমরা যে বিষয়টা নতুন পড়বো সেটা হলো গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস বিষয়টা কি, সেটা গ্লাইকোজেনেসিসের সম্পূর্ণ উল্টা। গ্লাইকোজেনেসিসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেনে কনভার্ট হয়, আর গ্লাইকোজেনোলাইসিসে কি হয়, গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে কনভার্ট হয়। গ্লাইকোজেনটা এইভাবে ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হয়, গ্লুকোজে কনভার্ট হয়ে যায়। তো এটা কখন হয়, ধরো রোজা রাখলে তোমার শরীরের মধ্যে গ্লুকোজের আর ইনটেক নেই, কারণ খাবার খেতে পারছো না যেহেতু রোজা। তাহলে আমার যে শরীরে মজুদ যে গ্লাইকোজেনগুলো আছে যকৃতে বা পেশিতে সঞ্চিত থাকে, সেই গ্লুকোজ সেই যে গ্লাইকোজেনগুলো আছে সেই গ্লাইকোজেনগুলোকে ভেঙে যেন শরীরের জন্য প্রয়োজনীয় যে গ্লুকোজ সেটার যোগান দেওয়া যায়, সেই জন্য গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়াটা ঘটে। তখন কি হয়, এই গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে কনভার্ট হয়ে যায় এবং শরীরের যে গ্লুকোজের চাহিদা সেটা পূরণ করে দেয়। তাহলে গ্লাইকোজেনোলাইসিস বিষয়টা বুঝলাম। আর এই ক্ষেত্রে দুইটা হরমোন কাজ করে, একটা নাম হলো এপিনেফ্রিন আর আরেকটা হলো গ্লুকাগন, ঠিক আছে, এই দুইটা হরমোন কাজ করে, এটা একটু মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট যে গ্লাইকোজেনোলাইসিসের ক্ষেত্রে কোন হরমোন দুটি ভূমিকা পালন করে, সেটা হলো এপিনেফ্রিন এবং গ্লুকাগন। আচ্ছা, এবার পরবর্তীতে নেক্সট বিষয়টা পড়ি আমরা, সেটার নাম হলো গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিসের ক্ষেত্রে কি হয়। আচ্ছা, এবার একটু নর্মাল বলি, নামগুলো থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায়। যেমন ধরো নাম কি, গ্লাইকোজেন, এরপরে কি জেনেসিস মানে কি উৎপাদন। তো এই ক্ষেত্রে কি করা হয়, গ্লাইকোজেন উৎপাদন হয় গ্লুকোজটা ভেঙে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়। আর এটার নাম কি, গ্লাইকোজেনোলাইসিস মানে কি ভাঙন।
তার মানে গ্লাইকোজেনটা ভেঙে যাবে, ভেঙে গ্লুকোজে কনভার্ট হয়ে যাবে। আর এখানে দেখো নাম আছে গ্লুকোনিওজেনেসিস, এই যে নিউ শব্দটা আছে, মনে রাখবে যে নিউ মানে কি নতুন, ঠিক আছে? তাহলে নতুন মনে রাখো এইভাবে, যে নিউকে এইভাবে মনে করবো যে এটা কি নিউ। তাহলে নিউ বলতে আমি কি বোঝাচ্ছি, নর্মালি তুমি চিন্তা করো যে আমার গ্লুকোজটা কোথা থেকে তৈরি হতো, নর্মালি চিন্তা করো গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজ কনভার্ট হতো। কিন্তু গ্লুকোনিওজেনেসিসের ক্ষেত্রে যে ঘটনা ঘটে সেটা হলো নন কার্বোহাইড্রেট সোর্স থেকে, লিখে দিই একটু, নন কার্বোহাইড্রেট সোর্স থেকে। এটা হতে পারে কি, ধরো এটা হতে পারে প্রোটিন, প্রোটিন থেকে বা ফ্যাট থেকে কি হয়, নন কার্বোহাইড্রেট সোর্স থেকে এরকম গ্লুকোজ তৈরি হয়ে যায়, ঠিক আছে? গ্লুকোজ তৈরি হয়ে যায়। তাহলে এটা মনে রাখবা যে এটা সম্ভব। গ্লুকোনিওজেনেসিসের কি হয়, নন কার্বোহাইড্রেট সোর্স থেকে, অর্থাৎ গ্লাইকোজেন ছাড়া অন্য কিছু থেকে এরকম গ্লুকোজটা তৈরি হয়। এই ক্ষেত্রেও যে হরমোনটা কাজ করে সেটার নাম কি, গ্লুকাগন। গ্লুকাগন, এটা একটু মনে রাখবা। আর সর্বশেষ আমি 4টা শব্দ বলছিলাম, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, আর একটা কি লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস, লাইপোজেনেসিস, লাইপোজেনেসিসে কি হয়, লাইপোজেনেসিসে যে ঘটনাটা ঘটে যে এক্ষেত্রে আমার লাইপো অর্থাৎ কি ট্রাইগ্লিসারাইড তৈরি হয়, ঠিক আছে? মনে রাখবা কি হয় এক্ষেত্রে, ট্রাইগ্লিসারাইড সৃষ্টি হয়, ট্রাইগ্লিসারাইড সৃষ্টি হয়ে যাবে। কোনটা থেকে, গ্লুকোজ থেকে। ধরো আমার শরীরের মধ্যে এইভাবে চিন্তা করো যে একজন লোক ধরো খাবার খাওয়া শুরু করলো, ঠিক আছে? ধরো এতটুকু পর্যন্ত খাবার খেলো প্রথমে, এত এই পরিমাণ ভাত নিল, ঠিক আছে? এই পরিমাণ ভাত ধরো যে শরীরের রিকোয়ারমেন্ট ছিল, এতটুকু হইলেই মোটামুটি আমি চলতে পারতাম। এখন ধরো এতটুকু না খেয়ে আমি এরকম বড় একটা প্লেট নিলাম, এতটুকু খেলাম, তাহলে কি হবে, অতিরিক্ত যে অংশটা আছে সেটা যকৃতে জমা হতে থাকবে, কি আকারে, গ্লাইকোজেন আকারে। গ্লুকোজটা ভেঙে গ্লাইকোজেন আকারে ইয়াতে গিয়ে যকৃতে গিয়ে জমা হতে থাকবে। এবার ধরো এর চেয়েও বেশি নিলা, মানে যকৃতে যতটুকু ক্ষমতা ছিল গ্রহণ করার, এর চেয়েও বেশি পরিমাণে ধরো ভাত খাওয়া শুরু করলো এরকম। তাহলে ওই ক্ষেত্রে কি হবে, এই যে তোমার অতিরিক্ত আরও মানে যকৃতের যতটুকু ক্ষমতা আছে গ্লাইকোজেনে কনভার্ট করার, তার চেয়েও বেশি যখন তুমি গ্লুকোজ খাবা, তখন কি হবে, সেই গ্লুকোজটা এরকম ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে, সেই গ্লুকোজটা অতিরিক্ত গ্লুকোজ মানে অনেক বেশি অতিরিক্ত গ্লুকোজ খেলে, অর্থাৎ গ্লাইকোজেন যতটুকু তৈরি হতে পারতো, যকৃতে জমা হতে পারতো বা পেশিতে জমা হতে পারতো, তার চেয়েও যদি বেশি গ্লুকোজ খাও, তখন সেই গ্লুকোজটা কি হয়, সেই গ্লাইকোজেনে কনভার্ট না হয়ে কি হয়, এরকম ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হয়ে যায়। ট্রাইগ্লিসারাইড, গ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইডটা হলো তোমার অনেকটা ইয়ের মতো, কোলেস্টেরলের মতো। তফাৎটা কি, ট্রাইগ্লিসারাইড হলো প্রাণীজ উৎস থেকে পাওয়া যায়, ঠিক আছে? সরি মানে উদ্ভিদের উৎস থেকে পাওয়া যায়, আর যেটা আছে এই কোলেস্টেরলটা পাওয়া যায় হলো প্রাণীজ উৎস থেকে। তো তাহলে এই যে ট্রাইগ্লিসারাইড, এই ট্রাইগ্লিসারাইডটা উৎপাদন হলো, এবং মনে রাখবা যে এই ট্রাইগ্লিসারাইড কি করে, স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাহলে একটু এই বিষয়গুলো, এই 4টা প্রক্রিয়া সম্পর্কে আমি বললাম, এই বিষয়গুলো একটু তোমরা একটু আবার একটু রিক্যাপ করে নাও। আচ্ছা, এবার দেখো আমরা তো এখনো বিপাকীয় মানে বিভিন্ন রকম বিক্রিয়ার সঙ্গে সংগঠিত বিষয়গুলো দেখছিলাম। এখন আমরা নেক্সটে যে বিষয়টা দেখবো সেটা কি, সেটা হলো যে আমরা ধরো এখন এটা তো ভাতের বিষয়গুলো গেল, হ্যাঁ, অর্থাৎ গ্লুকোজ। এবার গ্লুকোজ না খেয়ে ধরো মাংস খাওয়া শুরু করে দিলাম, অতিরিক্ত পরিমাণে মাংস। ধরো এরকম ভাত তো আছে, ভাতের সাথে তো পারফেক্ট কম্বিনেশন হলো মাংস। ধরো এরকম একটা মাংসের পিস নিলা, ঠিক আছে, এরকম লেগ পিস ধরো এটা, হ্যাঁ, ঠিক আছে। তো এই যে ধরো এতটুকু ধরো আমার দরকার নাই, ধরো এতটুকু খাইলে চলতো, মানে এক্সাম্পল আর কি, ধরো এতটুকু খাইলেই হইতো হয়তো। কিন্তু ধরো তুমি এতটুকু না খেয়ে বেশি বেশি খাওয়া শুরু করলে, প্রোটিন অনেকগুলো খাওয়া শুরু করলাম প্রোটিন, তাহলে কি হবে, যে এই অতিরিক্ত যেই প্রোটিন, সেই প্রোটিনের কারণে কি হয়, প্রোটিন আমরা জানি ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, অ্যামাইনো অ্যাসিডগুলো কি হবে, অতিরিক্ত যে অ্যামাইনো অ্যাসিড আছে, মানে প্রোটিন ভেঙে যেহেতু অ্যামিনো অ্যাসিড তৈরি হবে, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডগুলো, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি হয়, ডিএমিনেশন ঘটে। ডিএমিনেশন, যকৃৎ কি করে, এদের ডিএমিনেশন ঘটায়, ডিএমিনেশন ঘটে তোমার কিটো অ্যাসিড তৈরি হয়, কিটো অ্যাসিড এবং অ্যামিনো মূলক সৃষ্টি হয়, অ্যামিনো মূলক, এটা একটু মনে রাখবা, অ্যামিনো মূলক সৃষ্টি হয়। আচ্ছা, আরও একটা বিষয় বলি, আরেকটা বিষয় কি, যে আমরা জানি যকৃৎ কি করে, অর্নিথিন চক্রের মাধ্যমে কি করে, ইউরিয়া তৈরি করে। নর্মালি আমরা যে খাবারগুলো খাই সেখান থেকে অ্যামোনিয়া উৎপাদন হয়, ঠিক আছে? অ্যামোনিয়া কিন্তু খুবই বিষাক্ত পদার্থ, সুতরাং সেই বিষাক্ত অ্যামোনিয়া কিন্তু দেহে থাকলে খুবই ক্ষতিকর। তো সেই জন্য কি করে, যকৃৎ অর্নিথিন চক্রের মাধ্যমে, এখানে একটু লিখে দিই,
অর্নিথিন, অর্নিথিন চক্র। অর্নিথিন চক্রের মাধ্যমে কি করে? ইউরিয়া তৈরি করে, ইউরিয়া তৈরি করে। আর কিভাবে ইউরিয়াটা তৈরি হয়? এই যে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড মিলিত হয়ে, কার্বন ডাইঅক্সাইডটা মিলিত হয়ে এই যে আমার ইউরিয়াটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, এটাও তুমি এখান থেকে একটু মনে রাখবা। আচ্ছা, এছাড়াও কি করে আমার এই যে যকৃৎ বিভিন্ন রকম প্লাজমা প্রোটিন তৈরি করে। ঠিক আছে, তাহলে মনে রাখবা এর আরো একটা বিভাগীয় কাজ কি, এটা হলো গিয়ে প্লাজমা প্রোটিন তৈরি করা। প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন। আচ্ছা, কিন্তু কথা হলো কিছু ব্যতিক্রম আছে। ঠিক আছে, কি কি ব্যতিক্রম? এই যে গামা গ্লোবিউলিন, গ্লোবিউলিন, এরপরে হলো তোমার ইমিউনোগ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন, গ্লোবিউলিন, এরপরে অ্যান্টিবডি, এগুলো তৈরি করতে পারে না যকৃৎ। অ্যান্টিবডি সৃষ্টি করতে পারে না, অ্যান্টিবডি, অ্যান্টিবডি সৃষ্টি করতে পারে না কে? যকৃৎ। যকৃৎ কি করতে পারে না? প্লাজমা প্রোটিন তৈরি করে, কিন্তু এগুলো তৈরি করতে পারে না। এই যে গামা গ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন, অ্যান্টিবডি, এগুলো কি করতে পারে না? তৈরি করতে পারে না। আচ্ছা, এবার আরেকটা বিষয় মনে রাখবা যে যকৃতের মধ্যে একটা কাহিনী আছে, সেটা হলো কি অ্যানজিওটেনসিনোজেন নামক একটা হরমোন আছে, যেই হরমোন রেনিনের সাহায্যে মানে উদ্দীপ্ত হয়, হয়ে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। তাহলে এটাও একটা যকৃতের বিভাগীয় ভূমিকা। কি বললাম? অ্যানজিওটেনসিনোজেন, সেটা রেনিনের সাহায্যে সক্রিয় হয়, সক্রিয় হয়ে আমার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। এটা আমি লিখলাম না, এটা জাস্ট বলে দিলাম মুখে মুখে। আরও কয়েকটা বিষয় আছে, যেমন ধরো শিশু অবস্থায় আরবিসি বা রেড ব্লাড সেল, বা যেটাকে বলা হয় লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকা উৎপাদনের কাজটা করে থাকে আমার এই যকৃৎ। এটা মনে রাখতে হবে। আর আর আরেকটা বিষয় একটু বলি সর্বশেষ, সেটা হলো কি ভিটামিন এ তৈরি করতে পারে, আর হরমোন ভাঙনের ক্ষেত্রে কাজ করে। তাহলে ভিটামিন এ তৈরি করে, কোথায় লিখি এটা? এখানে লিখে দিই, ভিটামিন এ। সব কিন্তু এখন বিপাকীয় ভূমিকা, সঞ্চয় ভূমিকা শেষ, এতটুকুর মধ্যে আলোচনা হয়ে গিয়েছিল। তাহলে ভিটামিন এ তৈরি করে। হ্যাঁ, আর কি করে বললাম? হরমোনের ভাঙন ঘটে হলো যকৃতে। তাহলে হরমোনের ভাঙনের মধ্যেও আরো একটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা পরীক্ষার মধ্যে আসে অনেক সময়, যে এই হরমোনের ভাঙন তো বুঝলাম আমরা যকৃতে ঘটে, কিন্তু এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, এই সবগুলো হরমোনের মধ্যে অ্যালডোস্টেরন এবং টেস্টোস্টেরন নামক দুইটা হরমোন আছে, এই দুইটা হরমোনের ভাঙন হয় সবচেয়ে বেশি দ্রুত। তাহলে এটা মনে রাখতে হবে যে হরমোনের ভাঙন তো ঘটবেই, এদের মধ্যে অ্যালডোস্টেরন আর হলো কি টেস্টোস্টেরন, এই দুইটা হরমোন খুবই দ্রুত ভাঙন ঘটে। তাহলে এদের ঘটে কি? দ্রুত ভাঙন কোথায় ঘটে? এই যকৃতেই ঘটে ভাঙন। এটা একটু মনে রাখবা। তাহলে এতটুকু দেখলেই চলবে। আচ্ছা, এর মধ্যে দিয়ে আরেকটা বিষয় সর্বশেষ বলি, যে হ্যাঁ, যকৃতের যে ম্যাক্রোফেজ, এটা আগের ক্লাসে একবার বলেছিলাম, লিখে দেখে নেই, জাস্ট বলছিলাম যে যকৃতের যে ম্যাক্রোফেজ, সেটার নাম হলো কি কাপ্ফার কোষ বা কাপ্ফার সেল। ঠিক আছে, কাপ্ফার সেল, বা এটাকে অনেক সময় কুফার সেল বলা হয়, একই বিষয়। আচ্ছা, এবার আরেকটা বিষয় একটু দেখি, সেটা হলো কি হিমোগ্লোবিনের ভাঙন সম্পর্কে দেখবো। আচ্ছা, আমি একটু বোর্ডটা মুছে দিই। আচ্ছা, দেখো, আমি যেখানে ছিলাম সেখান থেকে আবার বলি, যে সর্বশেষ আমরা বলছিলাম কি, এখন দেখবো হিমোগ্লোবিনের ভাঙন সম্পর্কে। মনে রাখবা, এটা কিন্তু যকৃতের বিভাগীয় ভূমিকার মধ্যে আলোচ্য বিষয়। হিম থেকে যখন আয়রন বের হয়ে যায়, আয়ন, তখন তৈরি হয় বিলিভার্ডিন। বিলিভার্ডিনের রং কেমন? বিলিভার্ডিনের রং হলো সবুজ। আর এর পরবর্তীতে এই বিলিভার্ডিনটা বিলিরুবিনে কনভার্ট হয়, এটা একটু মনে রাখবা, বিলিরুবিন। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এবার সর্বশেষ একটা বিষয় বলি, যে যকৃতের মধ্যে একটা মাস্ট কোষ পাওয়া যায়। ঠিক আছে, যকৃতের, এটা তো একটা দেখলাম হিমোগ্লোবিনের ভাঙন। আচ্ছা, হিমোগ্লোবিনের ভাঙন জাস্ট এখানে লিখে দিও। আর যকৃতের মাস্ট কোষ আছে একটা, যকৃতের মাস্ট কোষ। এই মাস্ট কোষ থেকে একটা পদার্থকরণ হয়, যার নাম হলো কি হ্যাপারিন। এই হ্যাপারিনের কাজ কি? রক্ত জমাট হতে না দেওয়া। তাহলে এই যে হ্যাপারিনটা কি করে? রক্ত জমাট হতে দেয় না, বন্ধ করে লিখে দিলাম, রক্ত জমাট বন্ধ করে দেয়, মানে রক্ত জমাট করতে দেয় না, বন্ধ করে। তাহলে এর মধ্যে দিয়ে আমার মোটামুটি লিভারের যেই বিপাকীয় ভূমিকা, এর আগে আমরা সঞ্চয় ভূমিকা দেখেছি, এই বিষয়টা শেষ হলো। এখন আমরা যে বিষয়টা পড়বো সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, তবে বইয়ের মধ্যে এই বিষয়টা আলোচনা করা নেই, কিন্তু ইম্পর্টেন্ট বিষয়টা কি, সেটা হলো
যে যকৃতের বিভিন্ন রকম রোগ, যকৃতে বিভিন্ন রকম রোগ হতে পারে। তো রোগগুলোর নাম আমরা দেখব। প্রথমত যেই রোগটা সবচেয়ে বেশি কমন সেটার নাম হলো হেপাটাইটিস। আচ্ছা, আগে এখানে লিখি ডিজিজ। একটা নাম কি বললাম? হেপাটাইটিস। হেপাটাইটিস হেপাটাইটিস কি? হেপাটাইটিস হলো যকৃতে সৃষ্ট প্রদাহ। ঠিক আছে, তাহলে যকৃতে সৃষ্ট প্রদাহকে কি বলা হয়? হেপাটাইটিস বলা হয়। এটা একটা যকৃতে ডিজিজ। এরপরে আরো কি আছে? এরপরে আছে তোমার হেপাটিক এনসেফালোপ্যাথি। হেপাটিক এনসেফালোপ্যাথি। এনসেফালোপ্যাথি এটার বিষয়টা কি? হেপাটিক এনসেফালোপ্যাথি বিষয়টা কি? হেপাটিক এনসেফালোপ্যাথি হলো, ধরো রক্তের মধ্যে থেকে যে বিষাক্ত পদার্থগুলো আছে সেগুলোকে এক্সট্রাক্ট করা বা বের করে দেওয়ার কাজ হলো যকৃতের। এখন যদি যকৃতে সামহাও যদি এরকম মানে বিষাক্ত পদার্থগুলোকে এক্সট্রাক্ট করতে না পারে বা করতে ব্যর্থ হয়, তখন যে রোগটা হয় সেটার নাম হলো হেপাটিক এনসেফালোপ্যাথি। আচ্ছা, এরপরে আরো কি কি রোগ আছে? সেটা হলো কি বার্ড কায়ারি সিনড্রোম। বার্ড কায়ারি সিনড্রোম। বার্ড কায়ারি সিনড্রোম মানে কি? বার্ড কায়ারি সিনড্রোমের মধ্যে যেটা হয় সেটা হলো গিয়ে তোমার মানে যকৃতে যে শিরাগুলো আছে, যকৃতে শিরার মধ্যে ব্লক সৃষ্টি হয়। যকৃতে শিরার মধ্যে যে ব্লকটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় কি, মানে এই সৃষ্টি হলে যে রোগটা হয় সেটার নাম কি? বার্ড কায়ারি সিনড্রোম। এটা ছাড়াও আরেকটা কি আছে? হেপাটোমেগালি। ঠিক আছে, আরেকটা রোগের নাম কি? হেপাটোমেগালি। হেপাটোমেগালি। হেপাটোমেগালিতে কি হয়? হেপাটোমেগালি। হেপাটোমেগালির ক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হলো কি, যকৃতটা আকারে বড় হয়ে যায়। ধরো নর্মালি যেরকম শেপ থাকার কথা ছিল যকৃতের, তার চেয়ে আকারে বড় হয়ে যায়। মেগালি মানে কি? মেগা। মেগা মানে কি? বড়। এরকম ভাবে মনে রাখা আছে। হেপাটো মানে যেহেতু যকৃত, যকৃত যদি বড় হয়ে যায় আকারে কোন রোগের কারণে, তখন তাকে বলে হেপাটোমেগালি। আচ্ছা, আরেকটা রোগ আছে, নাম হলো প্রাইমারি প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। ঠিক আছে, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। প্রাইমারি বিলিয়ারি সিরোসিস এটা একটা অটোইমিউন ডিজিজ, এটাও যকৃতে ঘটে থাকে। এতটুকু জানলে মোটামুটি আমার যকৃত সম্পর্কে আলোচনাটা ক্লিয়ার হলো। আচ্ছা, এবার মোটামুটি আমি আশা করছি যে যকৃত সম্পর্কে মোটামুটি আমার ধারণাটা ক্লিয়ার। কি 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 বললাম তাহলে? যকৃতের সঞ্চয় ভূমিকা বললাম, আর হলো যকৃতের বিপাকীয় ভূমিকা বললাম। আচ্ছা, কতক্ষণ সময় হলো একটু দেখি। আচ্ছা দেখো, মোটামুটি আমার চিন্তা ভাবনা হলো ক্লাস ডিউরেশন 25 মিনিটের মধ্যে রাখা, তো এই জন্য আবার ক্লাস সময়টা একটু দেখে নিলাম। আচ্ছা দেখো, তো এখন যে বিষয়টা বলবো সেটা হলো কি, আমরা এখন যে দেখবো হলো বিভিন্ন রকম এনজাইম এবং তাদের সক্রিয়ক সম্পর্কে। ঠিক আছে, বিভিন্ন রকম এনজাইম এবং তাদের সক্রিয়ক সম্পর্কে। তাহলে এখন দেখছি কি বিভিন্ন এনজাইম এবং তাদের সক্রিয়ক, মানে কোন এনজাইমকে কে সক্রিয় করে। মনে রাখবা পেপসিনোজেন। ঠিক আছে, নাম কি? পেপসিনোজেন। আরেকটা বিষয় আছে পেপসিনোজেন। পেপসিনোজেন আর হলো প্রোরেনিন। এই প্রোরেনিন এই দুইটা এনজাইমকে সক্রিয় করে কে? এদেরকে সক্রিয় করে হলো HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা মনে রাখবা। এছাড়া ট্রিপসিনোজেন একটা আছে, ট্রিপসিনোজেন। ট্রিপসিনোজেন এই দুইটা বিষয় ইম্পর্টেন্ট। আরেকটা আছে কাইমোট্রিপসিনোজেন। কাইমোট্রিপসিনোজেন। ট্রিপসিনোজেন। তো এই যে কাইমোট্রিপসিনোজেন এটাকে সক্রিয় করে হলো ট্রিপসিন। আর এই যে আমার ট্রিপসিনোজেন আছে এটাকে সক্রিয় করে কি? এন্টারোকাইনেস। এটা একটু মনে রাখবা। ঠিক আছে, এন্টারোকাইনেস এটাকে সক্রিয় করে। তাহলে এটা লিখে দিই একটু, এন্টারোকাইনেস। 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 তাহলে এতটুকুই মোটামুটি ছিল যকৃত সম্পর্কিত। যকৃতের পরবর্তীতে এই বিষয়টা আমরা একটু দেখলাম। আচ্ছা, এবার একটা বিষয় একটু বলি যে পিত্তথলি সম্পর্কে বা গল ব্লাডার। তাহলে পিত্তথলি, পিত্তথলি বা এটাকে বলা হয় কি? গল ব্লাডার। লিখলাম না গল ব্লাডারটা, জাস্ট এটা মনে রাখো। পিত্তথলিতে কি হয়? পিত্ত রস এসে জমা হয়। আচ্ছা, এখান থেকে দুইটা কথা মনে রাখবা যে পিত্তথলির অবস্থানটা কোথায়? ডান যে লোবটা, যকৃতে যে ডান লোব, ডান লোবের নিচে থাকে আমার এই পিত্তথলিটা। আচ্ছা, তো এতটুকু। পরবর্তীতে আর আরেকটা বিষয় আমি যেটা বলবো সেটা হলো কি, এই পিত্তথলি থেকে মানে পিত্ত রসের যেই মানে পিত্তথলিতে যে রসটা কন্টেইন হয় বা যে পিত্তথলিতে যে রসটা থাকে সেটার নাম কি? সেটার নাম হলো পিত্তরস। ঠিক আছে, পিত্তরস। আর পিত্তরসের পিএইচটা একটু লিখে দিই। পিত্তরসের পিএইচ কত একটু লিখে দিই, 8 থেকে 8.6। এটা হলো পিত্তথলিতে পিত্তরসের পিএইচ। আচ্ছা, এবার এটা ছাড়া আরো দুইটা ইম্পর্টেন্ট বিষয় আছে পিত্তথলি সম্পর্কিত।
পিত্তথলিতে থাকা পিত্ত রস সম্পর্কিত। পিত্ত রস যেটা, পিত্তথলির ভিতরে যে পিত্ত রসটা থাকে, সেই পিত্ত রসের মধ্যে পিত্তরস, এই পিত্তরসের মধ্যে দুইটা লবণ থাকে, ঠিক আছে? লবণগুলোর নাম কি? সোডিয়াম গ্লাইকোকোলেট আর সোডিয়াম টরোকোলেট। জাস্ট আমি নামটা বললাম, লেখার দরকার নাই। আর আরেকটা মনে রাখবা যে পিত্তরসের মধ্যে একটা অ্যাসিড থাকে, দুইটা অ্যাসিড থাকে, একটা নাম হলো কোলিক অ্যাসিড, একটা হলো লিথোকোলিক অ্যাসিড। তো এটা একটু মনে রাখবা পিত্তরস সম্পর্কিত বিষয়। আর তেমন বিষয় এখানে নেই। আরেকটা বিষয় মনে রাখো যে যকৃৎ ডেইলি কি পরিমাণ পিত্তরস তৈরি করে, সেটা হলো 400 থেকে 800 ml, ঠিক আছে? 400 থেকে 800 ml পরিমাণ পিত্তরস দৈনিক তৈরি হয়। এই বিষয়টা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে এতটুকু দেখলাম। আর কিছু হ্যাঁ, আর সর্বশেষ দুইটা কথা বলি। পিত্তরস যেটা, পিত্তরস হলো নিজেই নিজের উদ্দীপক, অর্থাৎ সেলফ মোটিভেটেড বলতে পারো, যে নিজেই নিজেকে উদ্দীপ্ত করে, মানে নিজেই নিজেকে রসকরণের জন্য উদ্দীপ্ত করে। পিত্তরস নিজেই নিজেকে রসকরণে উদ্দীপ্ত করে। আর আরেকটা বিষয় মনে রাখবা যে এই যে তোমার পিত্তরসে যে পিত্ত লবণগুলো থাকে, এই পিত্ত লবণগুলো একটা কাজে হেল্প করে, নাম হলো কি লাক্সেশন, ঠিক আছে? লাক্সেশন, LAXATION, লাক্সেশন মানে কি? জোলাপ। জোলাপ বিষয়টা কি? জোলাপ হলো তোমার মল নিষ্কাশনে হেল্প করে, ঠিক আছে? এটার মধ্যে লবণ থাকে, যেই পিত্তরসের মধ্যে যে পিত্ত লবণগুলো থাকে, সেটা কি করে অন্ত্রের ভিতরে দিয়ে যখন খাদ্যবস্তু যাবে, তখন সেই খাদ্যকে পেরিস্টালসিস হেল্প করে, বা ওই যে ক্রমসংকোচনের মাধ্যমে খাবারকে সামনের দিকে নিয়ে যায়, যার ফলে মল নিষ্কাশন ইজি হয়। তো এই জন্য এটা মনে রাখতে হবে যে এই পিত্তরসের কি আছে, কিছু লাক্সেটিভ বা জোলাপ ক্রিয়া ঘটানোর ক্ষমতা আছে, ঠিক আছে? বাংলায় মনে রাখবা জোলাপ। জোলাপ, জোলাপ মানে কি? মল নিষ্কাশনে হেল্প করে। তাহলে এতটুকুই ছিল আজকের ক্লাস। তো নেক্সট ক্লাসে আমরা অগ্নাশয় এবং বাকি বিষয়গুলো দেখবো। তো আজকের ক্লাস এতটুকুই থাকবে। সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।